আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026। আগামীকাল তোমাদের অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা। আমি অলরেডি তোমাদের এই অর্থনীতি প্রথম পত্রের অন্যান্য অধ্যায়গুলো এর সুপার সাজেশন ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছি। আজকে ইনশাল্লাহ এই অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এর বেশ কিছু সাজেশন বা মূল মূল টপিকগুলো তোমাদেরকে আলোচনা করব। এগুলো তুমি এক নজর দেখে গেলে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে যেভাবে আসুক পারবে। দেখো, এক নম্বর বলা হয়েছে কি মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সূচীয় রেখা। এখন কথা হলো কি, দ্বিতীয় অধ্যায়ে ছিল শুধু মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। এই মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সেম টু সেম, তার মতো ওই উপযোগের মতোই এখানে মোট উৎপাদন কি টিপি এবং প্রান্তিক উৎপাদন কি এমপি সূচীয় রেখা। মোট উৎপাদন টিপি আর প্রান্তিক উৎপাদন কি এমপি। এখানে কি করতে হবে তোমাকে, এখানে মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন বের করতে বলে তোমাকে প্রথমে লিখতে হবে। এরপর দ্বিতীয় উৎপাদন থেকে প্রথম উৎপাদন বের করলে কি পাওয়া যায়, প্রান্তিক উৎপাদন পাওয়া যায়, অর্থাৎ উপযোগের মতোই। এখান থেকে তোমাকে রেখা এবং সূচি এবং রেখাঙ্কন করতে হবে। সূচি হবে মোট উৎপাদন হবে উপর দিকে আর প্রান্তিক হবে কি নিচের দিকে, অর্থাৎ এভাবে হবে আর কি। দ্বিতীয় প্রশ্ন কি, কোন ধরনের প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর করে। এখন এখানে প্রশ্ন হলো, আমরা জানি প্রান্তিক উৎপাদন মূলত কয় প্রকার, তিন প্রকার। যেমন ধরো, একটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, দ্বিতীয়টি হলো ক্রমবর্ধমান, তৃতীয়টা কি সমপ্রান্তিক। এখন ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং সমপ্রান্তিক আমরা কিভাবে বুঝবো, যদি দেখি প্রান্তিক উৎপাদন বের করার পর সেগুলো কমছে, অর্থাৎ কি 10, 8, 6, 4 এভাবে কি হ্রাস পাচ্ছে, তাহলে বুঝবো আমরা কি এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। এখন যদি বলা হয় ক্রমবর্ধমান, এই সংখ্যাটা যদি 2, 4, 6, 8 বৃদ্ধি পায়, অর্থাৎ ছোট থেকে কি হয় বড় হয়, বুঝতে হবে আমাদের এটা কি ক্রমবর্ধমান। আর সমান থেকে ধরো সবগুলো কি 4 আছে, সবগুলো কি থাকবে সমান থাকবে, এটা হলো আমাদের সমপ্রান্তিক। আর চিত্র হবে কি ক্রমবর্ধমানে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে হবে নিচের দিকে, হ্রাসমান নিচের দিকে যাবে, মাইনাস থাকলে মাইনাস হবে, মাইনাস না থাকলে সেখানে শেষ হবে। আর ক্রমবর্ধমান কি যাবে এটা উপর দিকে, উপর দিকে যাবে, এটা উপর দিকে যাবে। আর সমান্তরাল কি, এটা হবে ভূমি অক্ষে কি সমান্তরাল। এটা হলো আমাদের ক্রমহ্রাস কোন ধরনের প্রান্তিক উৎপাদন বললে আমরা এভাবে ব্যাখ্যা দেব। এরপর যদি বলি কোন ধরনের মাত্রাগত উৎপাদন বিধি, আমরা জানি মাত্রাগত উৎপাদন বিধি মূলত কয় প্রকার, তিন প্রকার। একটা হলো ক্রমবর্ধমান, আরটা কি ক্রমহ্রাসমান, আরটা কি স্থির মাত্রাগত। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি এবং স্থির মাত্রাগত উৎপাদন বিধি। এটা কিভাবে নির্ণয় করবে, এটা নির্ণয় করার মাধ্যম হলো তুমি দেখবে উপকরণ যে হারে বৃদ্ধি পাবে, ধরো এখানে তোমাকে দেওয়া হলো উপকরণ 0, এখানে 10, এখানে কত 20, এখানে ধরো 20, এখানে কত 40। দেখো এটা কি 10 দুগুণে 20, 20 দুগুণে 40, অর্থাৎ 2 গুণ বৃদ্ধি পাইছে। যদি এই উৎপাদনও 2 গুণ বৃদ্ধি পায়, এখানে ধরো দেওয়া হয়েছে তোমার 100, এখানে দেওয়া আছে 200 মন, তাহলে উপকরণ যে হারে বৃদ্ধি হবে এখানে যদি উৎপাদনের সেই হারে বৃদ্ধি পায়, সেটা হবে আমাদের স্থির মাত্রাগত উৎপাদন বিধি। অর্থাৎ ধরো এখানে 100, 200 হয়েছে, যদি এখানে 10, এখানে 30 হইতো, 20, এখানে 60 হতো, তাহলে বুঝতে পারো কি এখানে 3 গুণ হয়েছে, এখানে 100, এখানে কত 300 হওয়া লাগতো। যে গুণে বৃদ্ধি পাবে সেই গুণে যদি উৎপাদনে বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে এটা কি আমাদের স্থির মাত্রাগত উৎপাদন বিধি। এখন কথা হলো, তোরা এখানে দেওয়া আছে 3 গুণ বৃদ্ধি পাইছি, এখানে 3 গুণ, কিন্তু আমরা এখানে 310 পেলাম। 3 গুণ 100 গুণ 3, 300, এখানে কত আছে 310 আছে, যা 3 গুণের চেয়ে বেশি, তার মানে বুঝতে হবে এটা কি ক্রমবর্ধমান। আর যদি থাকলো 280, 3 গুণের চেয়ে কি কম,
এটা হবে আমাদের কি ক্রম হ্রাসমান। আমাকে এটা বুঝতে হবে, মাত্রা ক্ষেত্রে বুঝতে হবে কি কত গুণ বৃদ্ধি পেল, কত গুণ হ্রাস পেল, এটা দেখতে হবে। যদি সমান ভাবে বা সমান হারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে হলো স্থির মাত্রাগত উৎপাদক বিধি। আর যদি যে হারে বৃদ্ধি পাইছে তার চেয়ে বেশি হারে হয় তাহলে কি ক্রমবর্ধমান, কম হারে হলে ক্রম হ্রাসমান। প্রান্তিক ক্ষেত্রে দেখতে হবে মোট ওজন থেকে, আর তোমাকে এই মাত্রাগত ক্ষেত্রে দেখতে হবে কি কোন হারে বৃদ্ধি বা কোন হারে হ্রাস পেল। এখন যদি বলি টিএফসি এবং টিবিসি রেখা অঙ্কন, এখন টিএফসি কি আর টিবিসি কি? টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এখানে টোটাল ফিক্সড কস্ট তারা কি বোঝায় মোট স্থির ব্যয় এবং মোট কি পরিবর্তনশীল ব্যয়। আমরা জানি টিসি সমান কি লিখতে পারি, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যোগ করে কি পাওয়া যায় তোমার টোটাল ব্যয় পাওয়া যায়, অর্থাৎ টিসি পাওয়া যায়। এখন তোমাকে মাঝে মাঝে টিসি বের করতে বলবে, এই দুইটা সংখ্যা দিয়ে দিবে, অথবা এটা দিয়ে দিবে তবে কি টিবিসি। তুমি খেয়াল করো টিবিসি সমান কি হবে, টিসি প্লাস যে গিয়ে কি হবে মাইনাস। এভাবে তুমি এটা বের করতে পারবে গড় ব্যয়, মোট ব্যয় এবং প্রান্তিক ব্যয়। তবে একটা জিনিস খেয়াল করো, টিএফসি এবং টিবিসি রেখা আমরা জানি স্বল্পকালে কি থাকে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় থাকে, কিন্তু দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না, এটা কি হয় পরিবর্তনশীল ব্যয়ে রূপান্তরিত হয়। এখন দীর্ঘকালে টিসি সমান সমান লিখতে হবে দুইটা সূত্র, এটা হলো আমাদের স্বল্পকালে টিসি, আর দীর্ঘকালে টিসি সমান সমান কি লেখা যায় টিভিসি। অর্থাৎ এখানে স্থির ব্যয় থাকবে না, সকল ব্যয় কি হবে পরিবর্তনশীল ব্যয় হবে। এরপর যদি বলি গড় ব্যয়, মোট ব্যয় এবং প্রান্তিক ব্যয় নির্ণয় করো। গড় ব্যয়, মোট ব্যয় এবং কি প্রান্তিক ব্যয়। গড় ব্যয় অর্থ কি, গড় গড় হলো এসি এভারেস্ট কস্ট। গড় মানে কি মোট কে টিসি কে পরিমাণ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে গড় পাওয়া যাবে। অর্থাৎ মোট ব্যয়কে পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় গড় পাওয়া যায়, মোট ব্যয় এটাই। আর এমসি কি, এমসি হলো ডেল টিসি বাই ডেল কিউ। অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় যে কি থাকবে ব্যয় থাকবে সেখান থেকে প্রথম প্রথমটা বিয়োগ করলে কি পাওয়া যাবে প্রান্তিক। প্রান্তিক অর্থই দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা। এখন এরপর দেখো এসি এবং এমসি রেখার সম্পর্ক, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা কি তোমাদের ঘনকের জন্য আসবে। ঘনক কিভাবে আসবে দেখো, বলবে এখান থেকে তোমাকে টিসি এর মান দিয়ে দিবে, ছকে বলা হবে ধরো টিসি মান দিয়ে দিছে, বলবে কি এসি ও এমসি এর সম্পর্ক নির্ণয় করো। তোমাকে টিসি থেকে এসি বের করতে হবে। আমরা জানি টিসি সমান কি লেখা যায়, এসি সমান কি লেখা যায় মোট ব্যয়কে মোট পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে গড় গড় ব্যয় পাওয়া যাবে। এখন এটা পাবো এমসি কি দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, তাহলে আমাদের এমসি হবে। আর এর সম্পর্ক হলো এভাবে লিখতে হবে যে মান বের হবে, ধরো এখান থেকে এখানে বের হয়েছে, এভাবে গিয়ে ধরো এভাবে হলো এসি রেখা, এখান থেকে এখানে এলো, এটা এসি রেখা। আর এমসি রেখা কি, এমসি রেখা, এমসি রেখা এটা হলো আমাদের ভারসাম্যবিন্দু। অর্থাৎ এসি রেখা আগে কি থাকে বড় থাকে, কিন্তু কি এমসি রেখা পরে কি থাকে বড় থাকে। এখানে ভারসাম্যবিন্দু, এটা হলো ভারসাম্যবিন্দু, আর এদিকে ভারসাম্যবিন্দুর আগে এক্স থাকবে বেশি, আর ভারসাম্যবিন্দু পরে এমসি থাকবে কি বেশি। লিখতে পারি আমরা ভারসাম্যবিন্দুতে এসি ও এমসি কি হবে সমান হবে। দ্বিতীয় কি, দ্বিতীয় হলো অর্থাৎ ধর এসি ইকুয়াল টু এমসি, এটা কোথায় ভারসাম্যবিন্দুতে। আর ভারসাম্যবিন্দুর আগে এসি বড় কার চেয়ে এমসির চেয়ে বড়, এ এবং এম, এ আগে বড় এম পরে বড়। ভারসাম্যবিন্দুর পরে এমসি বড় এসি কি ছোট। এটা হলো এদের কি সম্পর্ক বা পার্থক্য। এখন যদি বলা হয় টিআর এ আর এম আর, টিআর কি টোটাল রেভিনিউ মোট আয়, মোট আয়। আমরা জানি টিআর সমান কি লিখতে পারি, টিআর সমান লেখা যায় পি গুণন কিউ। পিতে কি দাম, কিউতে কি পরিমাণ। অর্থাৎ তোমাকে দাম এবং পরিমাণ গুণ করলেই কি পাওয়া যাবে টিআর পাওয়া যাবে। ধরো একটা মার্কেটের দাম 10 টাকা, পাঁচটার দাম কত 5 গুণন 10, 5 10 50 টাকা। 5 হলো কি পরিমাণ, 10 হলো কি দাম।
অর্থাৎ এখানে কি পি গুণন কি হলো আমাদের একটা টিআর এর মান। এর অর্থ কি? এর অর্থ এই টিআর কে পরিমাণ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? এর পাওয়া যাবে। এম আর কি সেম টু সেম দ্বিতীয় টিআর মাইনাস কি প্রথম টিআর, অর্থাৎ ডেল টিআর বাই ডেল কিউ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হলো আমাদের এই তৃতীয় অধ্যায়ের মূল সাজেশন। তুমি আজকে ইনশাআল্লাহ একটু দেখে দাও। আশা করি এখান থেকেই তোমার মাস্ট বি কোন পড়বেই।